আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না মন্তব্য উপদেষ্টা মাহফুজের। নির্যাতনকারীদের কালো তালিকা করার আহ্বান জামায়াতের। চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত, আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে ভর্তি। প্রথমবার মাটির তৈরি তৈজসপত্র যাচ্ছে ফ্রান্সে। চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে গেল 11,741 কেজি ওজনের কন্টেইনার। রাজশাহীতে ক্ষতিকর রাসায়নিকে পাকানো হচ্ছে কাঁচা টমেটো। চুয়াডাঙ্গার সরোজগঞ্জে হাট সয়লাভ চিনি মেশানো খেজুর গুড়ে। এবং বরগুনার খাদ্য নদীতে ড্রেজিং কার্যক্রমে চরম অনিয়ম, খননেও মিলছে না সুফল। নাব্য সংকটে ব্যাহত নৌযান চলাচল। এরা যে খাল কাটে, এরা তো কাটার মতো কাটে না, এরা যে কাটে উপর দিয়ে একটু চালাইয়ে যায়, এটা বছর বছর খাল কাটে, এটা লঞ্চ ঢোকেই না। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসির। এবারে বিস্তারিত। সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় একথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগ দেশে ফিরলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। দেশে দিল্লিপন্থী আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা মাহফুজ আলম। জুলাই আগস্ট গণহত্যা সহ দেশের সংঘটিত গুম খুনের বিচার করাই হবে সরকারের প্রধান কাজ। সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে, সকল অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে গণতান্ত্রিকভাবে ক্ষমতার পট পরিবর্তনের জন্য নির্বাচন ব্যবস্থা করা হবে। আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী ব্যবস্থা আর চাই না। আমরা চাই বাংলাদেশপন্থীদের হাতে থাকবে। বাংলাদেশে দিল্লিপন্থীদের কোনো স্থান আর হবে না। উপদেষ্টা মাহফুজ আলমের লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় আগমন উপলক্ষে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে সংবর্ধনার আয়োজন করেছে স্থানীয় ছাত্র জনতা। আমরা এই বিষয়ে জানবো হাসানের কাছ থেকে। হাসান, সংবর্ধনা অনুষ্ঠান কেমন চলছে, সর্বশেষ তথ্য জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ নিয়েছি। আপনি যেমনটা বলছিলেন যে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে উপদেষ্টা মাহফুজ আলমের যে সংবর্ধনা অনুষ্ঠান, সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এখন এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে রামগঞ্জ উপজেলার যে বিএনসিসি আছে, সেই বিএনসিসি গার্ড অফ অনারের মধ্য দিয়ে প্রোগ্রামটি শুরু হয় এবং এখন রামগঞ্জ উপজেলার বিভিন্ন উপজেলার যে নাগরিক কমিটি রয়েছে সেগুলো থেকে বিভিন্ন আসলে নাগরিক সমাজের প্রতিনিধিরা, রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা, তারা কিন্তু উপদেষ্টা মাহফুজ আলমকে ফুল এবং ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন। এবং সেখানে ইনি মাহফুজ আলম, যে আপনাকে একটু জানিয়ে রেখেছে, মাহফুজ আলম কিন্তু উপদেষ্টা হওয়ার পরে প্রথম এই রামগঞ্জ এলাকা সফর করছেন, ফলে বাড়তি উৎসাহ উদ্দীপনা কিন্তু এখানকার সাধারণ মানুষের একটি লক্ষ্য করা যাচ্ছে এবং কলেজ মাঠটি সেটি কিন্তু অনেক আগে থেকে পূর্ণ হয়ে গেছে। বিশেষ করে তিনি যে মাদ্রাসায় পড়তেন, সেই মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী তারা কিন্তু এসেছেন। আশেপাশের যেসব কলেজ স্কুলে তার পদার্পণ ছিল সেগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষ তারা কিন্তু এসেছেন এবং সেখানে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাইয়ের যে সংগঠন এবং হেফাজতে আসলাম সহ নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতারা কিন্তু তারা এই সংবর্ধনা অনুষ্ঠানে ইতিমধ্যে এসেছে। এবং এর পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব শহীদ হয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকেও কিন্তু এই সংবর্ধনা অনুষ্ঠানে এসেছে এবং রামগঞ্জ সরকারি কলেজের যে প্রিন্সিপাল তার সভাপতিত্বে অনুষ্ঠানটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং বাড়তি আসলে উত্তেজনা এবং এখানে কিন্তু সাধারণ মানুষের ব্যাপক উদ্দীপনা কাজ করছে এবং তারা মাহফুজ আলমের মতো একজন তরুণ নেতৃত্ব, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার মতো একটি ফেসিবাদী সরকারকে উৎখাত করেছে, ফলে
তাকে নিয়ে কিন্তু বাড়তি আগ্রহ এখানকার সাধারণ মানুষের মধ্যে। এবং আমরা দেখছিলাম যে রাজনৈতিক সব দলের প্রায় প্রতিনিধি এখানে এসেছেন এবং সামাজিক সংগঠনগুলো তারা এসেছে, এখানকার বিএনসিসি সহ অন্যান্য যেসব সংগঠন রয়েছে তারা কিন্তু এসেছে। আমরা দেখেছি এর আগে চাঁদপুরের হাজীগঞ্জে, সেখানে কিন্তু তিনি একটি পথসভায় কথা বলেছেন এবং যে পথ দিয়ে তিনি এসেছেন সেই পথে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাকে কিন্তু সংবর্ধনার শুভেচ্ছা জানিয়েছে। পাশাপাশি তাকে ঘিরে যে বাড়তি উদ্দীপনা সেটা কিন্তু আমরা শিক্ষার্থীদের মধ্যে দেখেছি এবং বিশেষ করে তরুণ নেতৃত্ব তারা কিন্তু তাকে পেয়ে অনেক বেশি উচ্ছ্বসিত। এবং তিনি রামগঞ্জ এর আগে হাজীগঞ্জে যে পথসভা সেখানে তিনি বলছিলেন যে কোনোভাবে আসলে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে এই নির্বাচনে তারা অংশ দিতে চায় না এবং তিনি যেটি বলছিলেন যে ফেসিবাদের আসলে আর এই মুহূর্তে জায়গা নেই এবং তিনি বলছেন যে দিল্লিপন্থী কোনো রাজনৈতিক দলকে বাংলাদেশের ক্ষমতায় বা নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায় না। আগামী দিনে বিএনপি, জামাত সহ অন্যান্য যেসব রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিল এবং তারাই শুধু আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ফেসিবাদকে কোনোভাবে তিনি বলছেন যে মাথাচাড়া উঠতে দেওয়া হবে। এবং তিনি আরেকটি জিনিস বলছিলেন যে ন্যূনতম যেসব সংস্কার রয়েছে এবং সেই সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছে সেই সব কমিশনের সুপারিশের ভিত্তিতে আসলে ন্যূনতম সংস্কারের পরেই কিন্তু দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে এবং একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরবে, সেটি কিন্তু তিনি আবারও ঘোষণা দিয়েছেন যে দ্রুত বাংলাদেশ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশের মধ্যে ফিরবে। তো এই ছিল আমার কাছে রামগঞ্জ থেকে সবশেষ পরিস্থিতি। ন্যান্সি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান মাহমুদ। ৫৪ বছরে যাদের হাতে মানুষ নির্যাতিত হয়েছে তাদের নামের কালো তালিকা প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আর দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের আগে মানবতা বিরোধী ফ্যাসিস্টদের বিচার করতে হবে, তারপর সংস্কার। দিনাজপুর ও ভোলায় কর্মী সম্মেলনে তারা এই কথা বলেন। সহকর্মীদের তথ্য ছবিতে আপন রিপোর্ট। শনিবার ভোলায় কর্মী সম্মেলন করে জামায়াত ইসলামী। প্রধান অতিথি ছিলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বলেন, নির্বাচনের আগেই মানবতা বিরোধী ফ্যাসিস্টদের বিচার করতে হবে, তারপর সংস্কার। সংস্কার এবং নির্বাচন দ্রুত সম্পন্ন করুন। যৌক্তিক সময় যেটুকু লাগবে জামায়াত ইসলামী সে সময় দেবে, তবে এই নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধীদের বিচার কাজ করতে হবে, জনগণ এটা দেখতে চায়। এদিন দিনাজপুরে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি ৫৪ বছরে যাদের হাতে মানুষ নির্যাতিত হয়েছে তাদের নামের কালো তালিকা প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। গত ৫৪ বছরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, সেটা খুন, ধর্ষণ, লুট, দখল যাই হোক, চাঁদাবাজি হোক, এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেন। কোনো জায়গায় কোনো কিছু ঘটলেই সাথে সাথে জামাতে ইসলামীকে দোষ দেয়, এটা এদের বদ হাসলত। এরা জাগরণেও জামাতকে ভয় পায়, এরা গুমের মধ্যেও জামাতকে ভয় পায়। এই ভয়ের জায়গা থেকে তারা ঘায়েল করতে চায় আমাদেরকে, নিজেরা অপকর্ম করে তার দায় আমাদের উপরে চাপায়। এ সময় গেল ১৫ বছরে আওয়ামী লীগের নির্যাতন, লুটপাট ও অপশাসনের কথাও তুলে ধরেন জামায়াত আমির। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হয়েছে হাবিল নামে এক বাংলাদেশি কৃষক। শনিবার ভোরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে হাবিল নামে একজন আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, শনিবার ভোর রাত ৪টার দিকে গমের ক্ষেতে পানি দিতে যান হাবিল। তখন বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়। শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তের ১৮০ নম্বর পিলারের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক জানান, সকাল ৭টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় হাবিলকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওনার ডান সাইডে বুকের পিছনের অংশ থেকে একটা গানশট ইনজুরি ছিল এবং সেই জায়গাতে কিছুটা রক্ত জমেছিল এবং রক্তক্ষরণ হচ্ছিল। পেশেন্টের অনেক বেশি শ্বাসকষ্ট শুরু হওয়াতে
আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে এখান থেকে ওনাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। পরে উন্নত চিকিৎসার জন্য সকাল 11:30টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 2 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। গুলি লেগেছে, গমে পানি দিতে যায়, মোটর আছে ওদের দিয়ে বিএসএফ যা গুলি করে দিয়েছে। বর্ডারের পাশে থেকে কিন্তু জমি, বর্ডারের পাশে জমিতে পানি দিতে গেছে দিচ্ছিল, ওর মতো বর্ডারে এসে বিএসএফ গুলি করেছে। খবর বাড়ি থেকে পাওয়া গেল যে গুলি হয়েছে, আর ভিতরে যাই হোক গুলি হওয়ার পর 5:30 দিকে খবর পাই, যে বাড়ি থেকে লোকজন নিয়ে এসে। হাবিলের অবস্থা আশঙ্কাজনক বলে জানান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। প্রাথমিকভাবে রোগীটিকে সার্জারি 2 নম্বর ওয়ার্ডে ভর্তি করেছি। পরবর্তীতে অস্ত্রোপচার বা অন্যান্য চিকিৎসা হওয়ার পরে আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। সংখ্যামুক্ত এখনই বলা যাচ্ছে না, কেননা রোগীটি গুলিবিদ্ধ অবস্থায় আছে, গুলিটি তার শরীরের ভিতরে এখনো রয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়েছে, সেখানে তীব্র প্রতিবাদ জানায় বিজিবি। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রথমবারের মতো মাটির তৈরি তৈজসপত্রের পণ্য চালান ইউরোপের দেশ ফ্রান্সে যাচ্ছে বাংলাদেশ থেকে। চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে কন্টেইনারে এই চালানটি পাঠানো হচ্ছে। চালানটি মার্চের প্রথম সপ্তাহে আমদানিকারক প্রতিষ্ঠানের হাতে পৌঁছাবে। চট্টগ্রামের রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়ার্ক অ্যান্ড এসএ লিমিটেড 11,741 কেজি ওজনের এক কন্টেইনার মাটির তৈরি জিনিসপত্র ফ্রান্সে পাঠাচ্ছে। এই পণ্য চালানটি 22 জানুয়ারি চট্টগ্রাম বন্দরের ইনকন্ট্রেট ডিপো থেকে চট্টগ্রামে জাহাজে পাঠাবে। এই চালানে দৃষ্টিনন্দন মাটির ডিনার সেট, কাপ পিরিচ সেট, গ্লাস সেট, বাটি সেট, হাঁড়ি পাতিল, মটকা, মাটির ব্যাং, ঘটি বাটি, বাসন ব্যবহারিক জিনিসপত্র ও খেলনা সামগ্রী সহ প্রায় 100 ধরনের সামগ্রী রয়েছে। এই প্রথমবারের মতো প্রান্তিক জনগোষ্ঠীকে তুলে আনার জন্য মৃৎশিল্পের রপ্তানি শুরু করছি আমরা। ফ্রম আওয়ার ল্যান্ড টু ইউর হ্যান্ডকে সামনে রেখে বাংলাদেশের মৃৎশিল্পকে আমরা বিশ্বের বিভিন্ন দেশে তুলে ধরতে চাচ্ছি। বিশেষ করে এই প্রোডাক্টটা আমরা ইউরোপের ফ্রান্সে পাঠাচ্ছি। সাভারে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্সের নির্মাণে নিয়ম কানুন না মানায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। শনিবার দুপুরে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিইএ ভবনে অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন 2025-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, সরকার যেখানেই দুর্নীতি পাচ্ছে সেখানেই ব্যবস্থা নিচ্ছে, তাই সাভারে নির্মাণাধীন কাজটি বন্ধ করা হয়েছে। প্রকল্প বন্ধ করে দেওয়ায় তাদের জন্য একটি বড় শাস্তি। এ সময় সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক, নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইন্টেরিয়াম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা উপস্থিত ছিলেন। সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় 8 শতাধিক তরুণ তরুণী অংশ নেন। ক্রীড়া কমপ্লেক্সটা, স্টেডিয়ামটা অনেকগুলো নিয়মকানুন ভেঙে তৈরি হচ্ছে। সো এটাকে যদি আদৌ শুরু করি তাহলে এটা রিভ্যালুয়েটেড হবে, তারপরে শুরু হবে। আমরা যাদের বিরুদ্ধে এভিডেন্স পাচ্ছি আমরা অ্যাকশন নিচ্ছি। সবাইকে তো আর জেলখানায় পড়তে পারবো না, কিন্তু ডেফিনেটলি অ্যাকশন নিচ্ছি। ভারতীয় সাম্রাজ্যবাদ এত সহজে হার মেনে নেবে না। দেশটি ইসকন কার্ডে ব্যর্থ হয়ে এবার নতুন করে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব ছড়ানোর চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি বলেন, বিপ্লব পরবর্তী আমরা বিভক্তি হয়ে পড়েছে, ঐক্য বিনষ্ট করা যাবে না, সেটির সুযোগ নেবে ভারত। 5 আগস্টের ঐক্য সবাইকে ধরে রাখার আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান বলেন, ঐক্য ধরে রাখতে রাজনৈতিক দলগুলোকে ভূমিকা পালন করতে হবে, আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। যে দলই ক্ষমতায় আসুক, আমার দেশ পত্রিকার নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলেও জানান তিনি। গত 2 দিন ধরে তারা লেটেস্ট একটা কার্ড খেলার চেষ্টা করছে, প্রফেসর ইউনূসের পদত্যাগ কার্ড, এবং বিভিন্ন ইয়াং উপদেষ্টাদের কথা বলা হয়েছে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। পতিত ফ্যাসিবাদের যারা ক্যাডার ছিল তারা মিছিল করবারও চেষ্টা করেছে, 2-1 জায়গায় তাদের গ্রেফতারও করা হয়েছে। এগুলো কিন্তু সবই এই পাশের দেশের এক একটা করে কার্ড। আমরা যদি 5ই আগস্টের ঐক্য ধরে রাখতে পারতাম, আপনাদেরকে আমি নিশ্চিতভাবে বলতে পারি
ভারত এতদিনে সারেন্ডার করত। দেখছেন দেশ জনপদ সংবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কলেজ শিক্ষার্থী শিমুলের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে সহপাঠীরা। শনিবার বেলা 11:30টার দিকে রাজশাহী কলেজের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে তারা। এই সময় তারা শিমুল হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তাদের সড়কে অবস্থানের ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল, ব্যবহার করতে হয় বিকল্প সড়ক। পুলিশ জানিয়েছে, শিমুল নিহতের ঘটনায় সন্ধ্যায় নগরীর মতিহার থানায় মামলা হবে। শুক্রবার সন্ধ্যায়ও বিনোদপুর গেট সংলগ্ন মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে স্থানীয় লোকজন। এর আগে বৃহস্পতিবার রাত 10টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে রাজশাহী কলেজের শিমুল নামের এক শিক্ষার্থীকে আহত অবস্থায় পাওয়া যায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজশাহীতে অপরিপক্ক কাঁচা টমেটো পাকানো হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিকে। বছরের পর বছর একইভাবে প্রকাশ্যে টমেটো পাকিয়ে বিভিন্ন স্থানে করা হচ্ছে রপ্তানি। চাষিরা বলছেন এতে ক্ষতিকর কিছুই নেই। কৃষিবিদ ও গবেষকরা বলছেন মাত্রাতিরিক্ত ব্যবহারে আছে স্বাস্থ্য ঝুঁকি। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন খোলা মাঠে অপরিপক্ক টমেটো সাজিয়ে রেখে প্রকাশ্যে চলছে রাসায়নিক স্প্রে। উদ্দেশ্য অপরিপক্ক সবুজ টমেটো লাল টকটকে রং করে বেশি দামে বিক্রি করা। চাষিরা বলছেন হাইব্রিড জাতের টমেটো গাছে পাকে না, এভাবেই স্প্রে করে পাকানোর পর পাঠান দেশের বিভিন্ন প্রান্তে। চাষিদের দাবি, এসব কেমিক্যালে মানুষের জন্য ক্ষতিকর কিছু নেই, তাই প্রশাসনও তাদের বাধা দেয় না। একই সঙ্গে এবার টমেটোর দাম না পেয়ে মোটা অঙ্কের লোকসানের কথাও জানায় তারা। এটা যদি আপনার পাকাতে যায়, গাছ পাকাতে যায়, টমেটোটা নষ্ট হয়ে যাবে। তো টমেটোটা আপনার যখন পুষ্ট হওয়ার আগেই টমেটোটা কাঁচা তুলে রোদ দেয়, তো ওই মেডিসিনটা হরমোনটা যদি মারে, দেখা যায় যে 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে আস্তে আস্তে কালার হয়ে যায়। এখানে হালকা মেডিসিন দেওয়া হয়, মেডিসিনটা স্প্রে করে রোদ্রে দিয়ে আপনার জাগ দিয়ে 3 দিন পরে ওটা পলিথিন দিয়ে উডাম করি, তারপরে আপনার ওটা কালার আসে। আর এখন বর্তমানে বাজারে খাচ্ছে না, এটা আমরা প্রাণ কোম্পানিতে দিই, বাইরের রাষ্ট্র থেকে মাল আসছে, এই জন্য আমাদের মনে করেন দাম পাচ্ছি না। কৃষিবিদ ও গবেষকরা বলছেন খাবারের যে কোনো রাসায়নিক মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে, আছে রোগ আক্রান্তের শঙ্কাও। যে ক্ষতির বিষয় হচ্ছে যে কোনো একটা সিস্টেমিক ফাঞ্জিসাইড স্প্রে করার পর অ্যাটলিস্ট 3 সপ্তাহ পর সেইটা খাবার উপযোগী হয়, সেই উদ্ভিদের অংশটা, সেটা ভেজিটেবল বা ফ্রুট হতে পারে। অথচ এই কেমিক্যালগুলো তারা কিন্তু স্প্রে করার কয়েকদিনের মধ্যে এটা বাজারে তুলছে। এই কেমিক্যালটা ওই ফলে থেকে যাচ্ছে, এটা ফুড চেইনের মাধ্যমে হোক যেভাবে হোক আমাদের শরীরে ঢুকছে। নিরাপদ খাদ্য বিভাগ বলছে পরীক্ষার পরে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আমরা সরজমিনে সেখানে যাব খুব দ্রুতই, সেখানে গিয়ে আমরা টমেটোর নমুনাগুলো নেব এবং বিজ্ঞানসম্মতভাবে টেস্ট করে যে ফলাফলটা আসে সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। যদি কোনো আমরা নিষিদ্ধ রাইপেনিং এজেন্ট দিয়ে এটা পাকানো হয় তাহলে সে ব্যাপারেও অ্যাকশনে যাব। অনুমোদিত কেমিক্যালেরও মাত্রাতিরিক্ত ব্যবহারে নিরুৎসাহিত করছে নিরাপদ খাদ্য বিভাগ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। জমে উঠেছে চুয়াডাঙ্গা সরোজগঞ্জের ঐতিহ্যবাহী খেজুর গুড়ের হাট। তবে এবার দাম কম পাচ্ছেন চাষিরা। গুড়ে চিনি মেশানোর কারণে চাহিদা কমার পাশাপাশি নষ্ট হচ্ছে হাটের সুনাম। গুড়ের মান ঠিক না থাকায় স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে ব্যবস্থার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী খায়রুজ্জামান সেতুর পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে প্রায় 60 থেকে 70 বছর ধরে বসছে খেজুর গুড়ের হাট। প্রতি শুক্র ও সোমবার চলে বেচাকেনা। হাটের ঐতিহ্যের কারণে বিভিন্ন জেলা থেকে গুড় কিনতে আসে ব্যাপারীরা। হাটের গুড়ে সুনাম থাকলেও কয়েক বছর ধরে বেশি লাভের আশায় গুড়ে চিনি মেশাতে শুরু করেছে অসাধু কারিগররা। বিশেষজ্ঞদের মতে 1 কেজি চিনিতে 1 কেজি 200 গ্রাম গুড় মেশানো হয়। এবার আরো বেশি পরিমাণে চিনি মেশানোর কারণে আগ্রহ হারিয়েছে ব্যাপারীরা, এতে কমেছে গুড়ের দাম। দাম এবার গুড়ের কম, আগামী গেল বাড়ছে, এবার অনেক কম গুড়ের দাম। এইভাবে গুড় বেচা চাষিরা মার খেয়ে যাচ্ছে। চিনি সাদা বিষ হিসাবে পরিচিত, তাই চিনি মেশানো গুড় মানবদেহের জন্য হুমকি বলে জানান চিকিৎসকরা। আবার চিনিগুলো আমাদের বাইরের বিশ্বে বলা হয় হোয়াইট পয়জন, এটার গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি।
65-এর মতো, যেখানে আমাদের গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স 35। কাজেই এই চিনিগুলো আমাদের কোষের কার্যক্ষমতা নষ্ট করে দিচ্ছে। চিনি মেশানোর সত্যতা নিশ্চিত করে বাজার পরিদর্শকরা জানান এ বিষয়ে চাষিদের সচেতন করা হচ্ছে। কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই গুড়টাকে মানে ভোক্তাদের আকৃষ্ট করার জন্য দেখা যায় যে হাইড্রোস মিশ্রিত করে গুড়ের কালারটাকে ওনারা একটা হলুদা ভাব তৈরি করে ফেলে, কিন্তু মূলত যে অরিজিনাল যেটা আমাদের খেজুর গুড় সেটা থাকবে হলো কালচে লাল এবং নরম, খুব একটু সফট থাকবে। আর গুড়ে চিনি মেশানো বন্ধের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যে হলো এই গুড় হলো চিনি না মিশিয়ে নিয়ে আসার জন্য, কিন্তু তারা বলছে যে চিনি না মিশালে নিয়ে আসলে আমাদের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে না। তো আমরা তাদের ভালো মতন পরামর্শ দিচ্ছি এবং আমরা তাকে বলছি, ব্যবসাদারকেও বলছি, আপনারা ওই এলাকায় মানুষকে সচেতন করেন, খাঁটি গুড় খাওয়ার মানুষকে পরামর্শ দেন যাতে চিনি না মিশিয়ে সেখানে চাহিদা বাড়ে। এবার চুয়াডাঙ্গায় খেজুর গুড়ের জন্য 2,71,960টি গাছ থেকে রস সংগ্রহ করা হচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 2,500 মেট্রিক টন, যার মূল্য 37 কোটি টাকার বেশি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। চট্টগ্রামের রাউজান নোয়াপাড়ায় জাহাঙ্গীর নামে এক ব্যবসায়ী দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। আর খুলনায় অর্ণব হত্যার ঘটনায় 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শনিবার রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM শফিকুল আলম চৌধুরী বলেন, গুলি করে ব্যবসায়ীকে হত্যার ঘটনা এখনো মামলা হয়নি, তবে এই ঘটনার সাথে জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার দুপুরে মসজিদে যাওয়ার পথে তাকে হত্যা করা হয়। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্ণব শীল হত্যার ঘটনায় 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এই ঘটনায় কোনো মামলা হয়নি। শনিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে গল্লামারি শ্মশানে তার শেষকৃত্য হয়। এর আগে শুক্রবার রাত 9টার দিকে তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয় অর্ণব। তার সাথে কোনো নারী ঘটিত বিষয় আছে কিনা, বা তার বাবার ব্যবসায়ের সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা, অথবা অন্য কোনো সন্ত্রাসীদের সাথে তার কোনো ক্লাশ ছিল কিনা, এই বিবিধ বিষয়গুলোকে আমরা পর্যালোচনা করছি। আমরা ঘটনাস্থল থেকে সিসি ফুটেজও সংগ্রহ করেছি। মোদ্দা কথা হচ্ছে, আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত নানান রকমের তথ্য এবং উপাত্ত সংগ্রহপূর্বক আমরা বিশ্লেষণ করে এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য তৎপরতার সাথে দায়িত্ব পালন করছি। প্রাথমিক তথ্যের ভিত্তিতে আমরা 3 জনকে এ যাবৎ আমরা আমাদের হেফাজতে রেখেছি। আমরা তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য এই মামলার রহস্য উদ্ঘাটনে পাবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। বরগুনার গুরুত্বপূর্ণ নৌপথ খাগদন নদীতে ড্রেজিং কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। খননে পরিকল্পনা না থাকায় নৌযান চলাচলে মিলছে না সুফল। বর্ষা মৌসুমে নদীর পানি প্রবাহ স্বাভাবিক থাকলেও শীতকালে নাব্যতা সংকটে পড়ছে নৌ চলাচল। তবে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য ছবিতে আপনপুর রিপোর্ট। বরগুনার প্রবেশদ্বার খ্যাত খাগদন নদী। এই নদী দিয়ে প্রতিদিন চলাচল করে অসংখ্য যাত্রীবাহী নৌযান। একই সঙ্গে জেলা শহরের অধিকাংশ পণ্য আনা নেওয়া করা হয় এই পথে। বর্তমানে নাব্য সংকটে ধুঁকছে গুরুত্বপূর্ণ এই নদীটি। ভাটার সময় পানি না থাকায় জোয়ারের উপর নির্ভর করে খাগদন নদীতে চলাচল করে নৌযান। এতে ভোগান্তির শেষ নেই যাত্রীদের। পাশাপাশি পণ্যবাহী জাহাজ নিয়ে বিপাকে পড়তে হয় চালকদের। এরা যে খাল কাটে, এরা তো কাটার মতো কাটে না, এরা যে কাটে উপর দিয়ে একটু চালাইয়ে যায়, এটা বছর বছর খাল কাটে, লঞ্চ ঢোকেই না। আমরা যখন খালের ভিতরে ঢুকি তখন পানি থাকে না, কোনো সময় পানি না থাকার কারণে আমরা ঘাটে আসতে পারি না। তো নদী এই তো দেখতে আছি কাটতে আছে, কিন্তু কারে যে কোনো ফল পাইতেছি না। কাটে ওধারে ভরে যায়, কি কাটে সেটা বুঝি না। এটা দীর্ঘস্থায়ী কোনো একটা পরিকল্পনা করলে আসলে বরগুনাবাসীর উপকার হয়। অভিযোগ আছে, নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার কারণে মিলছে না ড্রেজিং এর সুফল। এই খাগদন নদী কাটা হয়, কিন্তু এটার যে কাটার কোনো সুফল আমরা পাই না, এবং এটার কোনো আলোর মুখ দেখি না। যে এটার এক ধরনের লুটপাটই বলতে গেলেন, যে এটা নিয়ে একটা লুটপাট হয়। বরগুনা নদী বন্দর কর্তৃপক্ষ বলছে, নাব্য ফেরাতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ। আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসকও। নদীর শুষ্ক মৌসুমে নদীর নাব্যতার সংকট দূর করার জন্য বিআইডব্লিউটি এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিআইডব্লিউটি বরিশালকে
অনুরোধ জানানো হয়েছে। আমি বিআইডব্লিউটি এর সাথে এই নেভিগেশন চ্যানেলটি যেন চালু থাকে এবং খনন কার্যক্রম যেন তারা দ্রুত শুরু করে সে বিষয়ে কথা বলবো। আর এছাড়াও যদি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলতে হয় আমরা অবশ্যই কথা বলবো এবং এই বিষয়ে যোগাযোগ করবো। কার্যকর পদক্ষেপের মাধ্যমে নাব্য সংকট কাটিয়ে নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে আনার দাবি বরগুনাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় 1 মাসে 3 দফায় চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা পর্যন্ত। মিনিকেট চালের কেজি ঠেকেছে 80 টাকায়। নিম্ন আয়ের মানুষের মোটা আটাশ চালও বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 টাকা দরে। আর চালের বাজারে এমন অস্থিরতার জন্য দায়ী কুষ্টিয়ার 5 মিল মালিক, যাদের নিয়ন্ত্রণে অস্থির দেশের চালের বাজার। নিয়ম নীতিকে তোয়াক্কা না করেই এই মিল মালিকরা খেয়াল খুশি মতো বেড়াচ্ছেন দাম, লুটছেন অস্বাভাবিক মুনাফা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। বাজারে বেড়েই চলেছে চালের দাম। প্রশাসনের অভিযান, শুল্কমুক্ত চাল আমদানির পরেও নিয়ন্ত্রণে আসছে না দেশের চালের বাজার। কুষ্টিয়ার বাজারগুলোতে গত 1 মাসে 3 দফায় চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা। সরু মিনিকেট চালের দাম কেজি ঠেকেছে 80 টাকায়। নিম্ন আয়ের মানুষের মোটা আটাশ চালও বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 টাকায়। মিনিকেট আজকে কিনলাম হচ্ছে 1950 টাকা বস্তা, 78 টাকা কেজি। আমরা এখন এতদিন 78 বেচছি, আজকের থেকে 80 টাকা করে বিক্রি করবো। কাজলতা এবং 28 যথাক্রমে 70, 60 এইভাবে বিক্রি হচ্ছে। চালের বাজারের এমন অস্থিরতার জন্য দায়ী দেশের অন্যতম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের গোল্ডেন অটো রাইস মিল, জাহানারা অটো রাইস মিল, জাফর ফুড প্রোডাক্টস, দেশ অ্যাগ্রো ও আহাদ অ্যাগ্রো ফুড, যাদের হাতেই নিয়ন্ত্রণ হচ্ছে দেশের চালের বাজার। নিয়ম নীতিকে তোয়াক্কা না করেই এই মিল মালিকরা খেয়াল খুশি মতো বাড়াচ্ছেন দাম, লুটছেন অস্বাভাবিক মুনাফা। ধানের দাম কতটুকু বাড়লে চালের দাম কতটুকু তারা বাড়ায়, এটাই এক পর্যন্ত উপযুক্ত হিসাব মিলালারা দিতে পারে। তবে এ বিষয়ে অভিযুক্ত মিল মালিকরা কথা বলতে রাজি না হলেও গোল্ডেন রাইস মিলের ম্যানেজার বলছেন কোন মিল কি দামে চাল বিক্রি করছে তা জানা নেই তার। বেশি দামে ধান কেনার কারণেই তারা চাল বিক্রি করছেন বেশি দামে। যে দামে ধান কিনে ধানের উপর আমরা বেসেস করে আমাদের ক্রেতারা যাতে লস না হয় এজন্য সেই পরিমাণে আমরা মার্কেটে রেট দিই। আর বাজার দেখভালের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন বিষয়টি নজরে এসেছে তাদের, দ্রুত এসব মিলের বিরুদ্ধে নেবেন ব্যবস্থা। যাদের নিয়ে বারবার কথা হচ্ছে, একবার কিন্তু তাদের প্রতিষ্ঠান সিল করা হয়েছিল। যেমন এক মিলারকে গতবার এই একই অপরাধে 1 লক্ষ টাকা জরিমানা এবং তার গুদামটা বেশ কিছুদিন সিল করা ছিল, এখন তাকে দ্বিগুণ করা যায়। তাদেরকে সুযোগ তো বারবার দেওয়া হয়েছে, যদি তারা এই সুযোগ অ্যাভেল না করে তাহলে কিন্তু তাদের আমরা আবার সিল করার পথেই হাঁটবো। ছোট বড় মিলিয়ে কুষ্টিয়ায় 300 থেকে 350টির মতো চাল কল থাকলেও ব্র্যান্ড ও চাহিদাকে পুঁজি করে দেশের চালের বাজার অস্থিরতার জন্য দায়ী এই 5 মিল মালিকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সাধক লালনের 250তম জন্মবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক জোটের আয়োজনে নারায়ণগঞ্জে চলছে লালন উৎসব। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, উৎসবের সমাগম কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি কেমন, আমাদের বিস্তারিত জানাবেন। নেন্সি লালন সাঁইজির যে 250তম জন্মবর্ষ, সেই জন্মবর্ষ উপলক্ষে আজকে নারায়ণগঞ্জে যে 2 দিন ব্যাপী লালন উৎসবের আয়োজন করা হয়েছে, সেই উৎসবের মূল আনুষ্ঠানিকতা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং সেই প্রস্তুতি কিন্তু এখন চলছে। ইতিমধ্যেই কুষ্টিয়া থেকে কিন্তু যারা শিল্পী রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, পাশাপাশি সাধকরাও বিভিন্ন আখড়া থেকে এখানে কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এই পুরো আয়োজনকে ঘিরে আসলে যে 2 দিন ব্যাপী উৎসবের কে ঘিরে বিভিন্ন এলাকা থেকে শিল্পী, সাধক সহ কবি, সাহিত্যিক সব বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু উৎসবে যুক্ত হয়েছেন। উৎসবে আসলে কি কি আয়োজন ছিল, কি কি আয়োজন থাকছে আজকের এই মূল আনুষ্ঠানিকতা আমরা জানবো সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান শাহজুলের কাছ থেকে। লালন সাঁইজির 250তম জন্মবর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের 2 দিনের যে আয়োজন, আজকে দ্বিতীয় দিন। প্রথম দিন আমাদের ঢাকা এবং নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পীরা, লালন শিল্পীরা তাদের সঙ্গীত পরিবেশন করেছেন। আজকে কুষ্টিয়া থেকে যারা আসছেন অনেক বিখ্যাত শিল্পী, বয়স্ক সাধক, তারা এই লালন উৎসবে অংশগ্রহণ করবেন এবং এই উৎসবকে ঘিরে নারায়ণগঞ্জে একটি আমেজ সৃষ্টি হয়েছে।
আমরা মনে করি এই উৎসবটি দুটি অর্থে খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে লালনের 250তম বর্ষ, এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের। বাংলাদেশের মানুষ সে লালনের আদর্শকে যারা ধারণ করবে, মানবতাবাদকে ছড়িয়ে দেবে, সেই কারণে সেটা গুরুত্বপূর্ণ। আরেকটি তাৎপর্য হচ্ছে সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি লালনের বিভিন্ন আশ্রমে হামলা হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে লালন মেলা। তাদের প্রতিবাদে আমরা মনে করি সেই উগ্রবাদী গোষ্ঠীকে সেই প্রতিবাদের প্রতীক হিসেবে আমাদের সেই আয়োজন, আমরা এই আয়োজনটাকে ছড়িয়ে দিতে চাই সারা দেশে, লালনের মানবতাবাদ ছড়িয়ে পড়ুক, এটা আমাদের নেন্সি, নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই এই যে আজকের যে লালন উৎসবের মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং মধ্যরাত পর্যন্ত এই উৎসবটি চলবে এবং লালন সাইজির যে গান রয়েছে সেই গান এই মূল অনুষ্ঠানের মধ্যে পরিবেশন করবে এবং শিল্পীরা ইতিমধ্যেই আজকে কিন্তু প্রস্তুত হয়েছেন। তো এই হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে লালন উৎসব নিয়ে সবশেষ। বিলাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিলাল হোসেন। দেখছেন দেশ জনপদ সংবাদ। লাভজনক হওয়ায় এবার জয়পুরহাটে বেড়েছে আখ চাষ। আখের সরবরাহ বাড়ায় জেলার একমাত্র চিনি কলটিতে উৎপাদন বেড়েছে। এবার 55,000 মেট্রিক টন আখ মাড়াই করে 2,700 মেট্রিক টন চিনি উৎপাদনের আশা করছে কর্তৃপক্ষ। আর আশানুরূপ ফলন ও মুনাফা পেয়ে খুশি কৃষকরা। সহকর্মী রেজাউল করিম রেজার রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। 1960 সালে 216 একর জমির উপর প্রতিষ্ঠা করা হয় জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকল, যেখানে চিনি উৎপাদন শুরু হয় 1963 সাল থেকে। ফলে জয়পুরহাট সহ আশেপাশের জেলার কৃষকদের অর্থ উপার্জনের প্রধান উপায় ছিল আখ চাষ। সেসব আখ সংগ্রহ করে মাড়াই চলত কয়েক মাস ধরে। কিন্তু বিগত বছরগুলোতে আখের দাম কম হওয়ায় ধীরে ধীরে অন্য ফসলের চাষ শুরু করেন কৃষকরা। ফলস্বরূপ মিলটিকে গুনতে হয়েছে প্রায় 793 কোটি টাকার লোকসান। তবে দাম বাড়ায় চাষিরা আবারও ঝুঁকছেন আখ চাষে। তাই এই মৌসুমে মোট 3000 একর জমিতে আখ চাষ হয়েছে। আখ চাষ থেকে আমরা দীর্ঘদিন মুখ ফিরাই নিয়েছিলাম, 5 থেকে 6 বছর পর্যন্ত। আখ চাষের প্রতি আবার আমরা একটু সুদৃষ্টি নজর দিয়েছি। কুশের দাম বৃদ্ধি করে দেওয়ার জন্য আমরা আরো সামনে বারে লাগার উদ্যোগ নিয়েছি। আখ চাষ বাড়াতে কৃষকদের আর্থিক সহযোগিতা সহ সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই আখের আবাদ বৃদ্ধির ফলে এই মিলটি একটু দীর্ঘদিন চালু থাকবে, যেটা আমাদের দেশের অর্থনীতিতে একটা ভালো ভূমিকা রাখবে বলে আমরা মনে করতেছি। সাথী ফসল করার কারণে তারা একর প্রতি সাথী ফসল একটা ফলন পাচ্ছে, অপরদিকে 12 মাস থেকে 14 মাস যে আখ দীর্ঘমেয়াদী ফসল সেই ফসলটা করতেছে। এতে করে তারা একটা সবজি পাচ্ছে বা ডাল ফসল পাচ্ছে, অপরদিকে আমাদের চিনি শিল্পের চিনি উৎপাদনে কাঁচামাল আখ সরবরাহ করতে পারতেছে। গত মৌসুমে মিলটিতে আখ মাড়াই হয়েছিল প্রায় 37,000 মেট্রিক টন। এবার প্রায় 55,000 মেট্রিক টন আখ মাড়াই করে 2,700 মেট্রিক টন চিনি উৎপাদনের আশা করা হচ্ছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। যশোরে চৌগাছা বাজারে সার ব্যবসায়ীকে মারধর ও টাকা লুটের ঘটনায় সুমন নামে এক যুবককে আটকের ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীকে ফের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর যশোর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু অভিযোগ করেন, গেল 17 জানুয়ারি রাত 9টার দিকে তার উপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে লুট করে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজিদুল ইসলাম, তার ভাই নাইমুজ্জামান সুমন সহ কয়েকজন। এই ঘটনায় 7 জনকে আসামি করে গত 20 জানুয়ারি মামলা করেন তিনি। এরপর থেকে আরো ক্ষিপ্ত হয়ে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন অভিযুক্তরা। দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান তিনি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। ধন্যবাদ সবাইকে।